মার্চ 2011। পৃথিবীর অনেক মানুষের কাছে দিনটি ছিল একেবারে স্বাভাবিক একটি শুক্রবার, কিন্তু সেই দিনই জাপানের ইতিহাসে লেখা হয় এক ভয়াবহ অধ্যায়। কয়েক মিনিটের মধ্যেই একটি শান্ত সকাল রূপ নেয় এমন এক বিপর্যয় যা পুরো দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আজ আমরা জানব সেই দিনটির ভয়ঙ্কর ঘটনা। মূল বিপর্যয়ের ঠিক 2 দিন আগে, অর্থাৎ 9 মার্চ 2011 সকাল 11:45 প্রথম সতর্ক সংকেত দেখা যায়। জাপানের সানরিকু উপকূলের কাছে 7.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। জাপানে বছরে হাজার হাজার ছোট বড় ভূমিকম্প হয়, গড়ে প্রতি মাসে প্রায় 80 থেকে 85 বার কম্পন অনুভূত হয়। তাই সেই দিনের ঘটনাকে খুব বড় কিছু মনে করেনি কেউ। সেদিন আরও কয়েকবার ছোট কম্পন হয়েছিল, কিন্তু মানুষের স্বাভাবিক জীবন চলতেই থাকে। কেউই বুঝতে পারেনি এটি ছিল আরও বড় একটি বিপর্যয়ের আগাম সংকেত, প্রকৃতির নীরব সতর্কবার্তা। সেই ভয়ঙ্কর দুপুর, 11 মার্চ 2011 দুপুর 2:45। জাপানের উন্নত ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা সমুদ্রের নিচে অস্বাভাবিক শক্তিশালী কম্পন শনাক্ত করে। মুহূর্তের মধ্যেই পুরো দেশে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। হাই স্পিড ট্রেন থামিয়ে দেওয়া হয়, অনেক কারখানা বন্ধ করে দেওয়া হয় এবং মানুষকে সতর্ক করা হয়। কিন্তু মাত্র 1 মিনিট পর দুপুর 2:46 ঘটে ইতিহাসের এক ভয়ঙ্কর ঘটনা। প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রায় 18 মাইল গভীরে 9.1 মাত্রার এক শক্তিশালী মেগা থ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল তোহোকু অঞ্চলের ওশিকা উপদ্বীপের প্রায় 45 মাইল পূর্বে। প্রায় 6 মিনিট ধরে মাটি কেঁপে ওঠে। কম্পন এতটাই তীব্র ছিল যে চীন, রাশিয়া এবং তাইওয়ান থেকেও তা অনুভূত হয়েছিল। সেই মুহূর্তে জাপানের মানুষ বুঝতে পারে প্রকৃতির শক্তির সামনে কোনো প্রযুক্তি আসলে পুরোপুরি নিরাপত্তা দিতে পারে না। সুনামির ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের ধাক্কা শেষ হবার আগেই আরেকটি বড় বিপর্যয় এগিয়ে আসছিল। সমুদ্রের তলদেশে সৃষ্টি হওয়া শক্তিশালী সঞ্চালনে বিশাল জলরাশি উপকূলের দিকে ধেয়ে আসতে থাকে। দুপুর 2:49 সুনামির সতর্কবার্তা জারি করা হয়। জাপানের উপকূলে সুনামি প্রতিরোধের জন্য বড় বড় সি ওয়াল বা প্রতিরক্ষামূলক দেয়াল ছিল, কিন্তু সেই দিনের ঢেউ ছিল এতটাই বিশাল যে অনেক জায়গায় এই দেয়ালও কাজ করেনি। মিয়াগি অঞ্চলে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 33 ফুট, আর কিছু স্থানে এই ঢেউ 130 ফুট পর্যন্ত পৌঁছে যায়, যা প্রায় 12 থেকে 13 তলা ভবনের সমান। এই বিশাল ঢেউ উপকূলবর্তী শহর, রাস্তা, সেতু এবং বন্দরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। বড় বড় জাহাজ শহরের ভেতরে ঢুকে ভবনের সঙ্গে ধাক্কা খায়। গাড়িগুলো পানির স্রোতে খেলনার মতো ভেসে যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় 420 মাইল বিস্তৃত এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। ফুকুশিমা পারমাণবিক সংকট। এই বিপর্যয়ের আরেকটি ভয়ঙ্কর দিক ছিল পারমাণবিক ঝুঁকি। সুনামির বিশাল ঢেউ আঘাত হানে ফুকুশিমা ডাইচি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। প্রায় 19 ফুট উঁচু সুরক্ষা দেয়াল অতিক্রম করে সমুদ্রের পানি প্ল্যান্টের ভেতরে ঢুকে পড়ে এবং জরুরি জেনারেটরগুলো অচল হয়ে যায়। এর ফলে রিঅ্যাক্টরগুলির কুলিং সিস্টেম বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করে। 12 মার্চ থেকে 15 মার্চের মধ্যে একাধিক হাইড্রোজেন বিস্ফোরণ ঘটে। তেজস্ক্রিয়তার আশঙ্কায় সরকার প্ল্যান্টের চারপাশে 20 কিলোমিটার এলাকা খালি করার নির্দেশ দেয়। প্রায় 2 লক্ষ মানুষকে বাধ্য হয়ে নিজেদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়। উদ্ধার অভিযান এবং জাপানের সাহস। বিপর্যয়ের পর যখন উদ্ধার অভিযান শুরু হয়, তখন চারদিক শুধু ধ্বংস আর বেদনাময় দৃশ্য। প্রায় 18,000 মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যান। মৃতদেহ রাখার জন্য অনেক জায়গায় পর্যাপ্ত স্থানও ছিল না। এই দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় $235 বিলিয়ন, যা ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। ফুকুশিমা প্ল্যান্টকে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রায় 50 জন সাহসী কর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তারা ফুকুশিমা 50 নামে পরিচিত হয়ে ওঠেন। 20 মার্চের মধ্যে তারা পরিস্থিতি আংশিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদি তারা ব্যর্থ হতেন, তাহলে হয়তো জাপান এবং আশেপাশের অনেক দেশের অবস্থা আজ সম্পূর্ণ ভিন্ন হতে পারত। 2011 সালের তোহোকু ভূমিকম্প এবং সুনামি পৃথিবীকে আবার মনে করিয়ে দিয়েছিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা ছোট। আজ জাপান আবার নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে।
প্রযুক্তি ও অবকাঠামো আরও উন্নত করেছে, কিন্তু 2011 সালের সেই দিনটি জাপানের মানুষের স্মৃতিতে চিরকাল একটি বেদনাময় অধ্যায় হয়ে থাকবে। একটি দিন যখন প্রকৃতি তার সবচেয়ে নির্মম রূপ দেখিয়েছিল।